কাহিনীর মোড় তখনই নাটকীয়ভাবে পাল্টে যায় যখন শিকারী নিজেই শিকারে পরিণত হয়। আজ আপনাদের জন্য এনেছি এমনই এক থ্রিলার গল্পের মুভি অ্যাবিগেইল, যা মুক্তি পেয়েছে 2024 সালে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক ছোট্ট মেয়ে নাম অ্যাবিগেইল মঞ্চে দারুণভাবে বেলি ডান্স করছে। তার ডান্সের প্রতিটি মুভ সবাইকে মোহিত করলেও এর আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক পরিকল্পনা। মঞ্চের বাইরে দাঁড়িয়ে থাকা 6 জন রহস্যময় ব্যক্তি চোখে চোখে রাখছে অ্যাবিগেইলকে। তাদের একমাত্র লক্ষ্য তাকে কিডন্যাপ করা। নাচ শেষ করে অ্যাবিগেইল যখন তার বিলাসবহুল গাড়িতে করে নিজ বাসভবনে ফিরে আসে, তখনই ঘটনার মোড় নেয়। নিখুঁতভাবে সাজানো এক পরিকল্পনার অংশ হিসেবে ওই 6 জন অপহরণকারী তাকে অজ্ঞান করে ফেলে একটি ইনজেকশনের মাধ্যমে। এরপরই তাকে অপহরণ করে অজানা গন্তব্যে নিয়ে যায়। শুরু থেকেই এই নাটকীয় এবং টানটান উত্তেজনা থেকেই বোঝা যায় অ্যাবিগেইল এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো একটি সিনেমা, যেখানে কখন শিকারী নিজেই ফাঁদে পড়বে তা আগে থেকে অনুমান করা সত্যিই কঠিন। যদিও কিডন্যাপ করার সময় এক মুহূর্তে মনে হয়েছিল তারা ধরা পড়ে যাবে, কিন্তু সৌভাগ্যক্রমে শেষ মুহূর্তে তারা বেঁচে যায়। এরপর কিডন্যাপকারীরা গাড়িতে করে অ্যাবিগেইলকে নিয়ে জনমানব শূন্য অঞ্চলে একটি পুরনো ম্যানশনের সামনে গিয়ে থামে। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন ল্যাম্বার নামের এক ব্যক্তি, এই অপহরণ পরিকল্পনার মূল মাস্টারমাইন্ড। তার নির্দেশনা অনুযায়ী 6 জন অপহরণকারী মিলে অ্যাবিগেইলকে অপহরণ করেছে। উদ্দেশ্য একটাই, অ্যাবিগেইলের ধনী বাবার কাছ থেকে $50 মিলিয়ন মুক্তিপণ আদায় করা। তারা জানে এই অর্থ পাওয়া অসম্ভব নয়, কারণ অ্যাবিগেইলের বাবা দেশের অন্যতম শীর্ষ ধনীদের একজন। ল্যাম্বার তাদের জানায় শুধুমাত্র 24 ঘন্টা অ্যাবিগেইলকে এই ম্যানশনে আটকে রাখলেই অপারেশন সাকসেস হবে। এরপর তারা নিরাপদে চলে যেতে পারবে। পুরো সময়টাতে অ্যাবিগেইল থাকবে একটি রুমে হ্যান্ডকাফে বাঁধা অবস্থায়। তবে 24 ঘন্টার জন্য ল্যাম্বার একটি কঠোর নিয়ম চাপিয়ে দেয়। এই সময়কালে কেউ নিজের আসল নাম প্রকাশ করবে না। সবাই একে অপরকে ছদ্মনামে ডাকবে, যাতে পরিচয় গোপন থাকে এবং কোনোভাবে ধরা পড়ার সম্ভাবনা না থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক এই 6 জন ব্যক্তির নকল নাম ও কেন তাদের এই কিডন্যাপ মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। জয়ী, একজন প্রাক্তন সেনা মেডিক এবং মাদকাসক্তি থেকে সুস্থ হওয়া মা। ফ্র্যাঙ্ক, প্রাক্তন এনওয়াইবিডি গোয়েন্দা, যে অনেকটাই টিমের অঘোষিত লিডার এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন। স্যামি, একজন দুর্ধর্ষ হ্যাকার। রিকলস, প্রাক্তন মেরিন স্নাইপার, নিখুঁত নিশানায় দক্ষ এবং ঠান্ডা মাথার খুনি। পিটার, একজন মব এনফোর্সার যার গায়ে প্রচুর শক্তি এবং বিভিন্ন অপরাধ করে আয় করে। ডিন, একজন সাইকোপ্যাথিক ড্রাইভার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে কতটা দক্ষ ও অভিজ্ঞ। ল্যাম্বার সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই 6 জন অপহরণকারী নিজেদের মধ্যে গল্পে মেতে ওঠে, যার শুরুটা করে জয়ী। সে তার অসাধারণ বুদ্ধিমত্তা ও কমিউনিকেশন স্কিল কাজে লাগিয়ে সবার অতীত নিয়ে বলা শুরু করে। প্রথমে উঠে আসে পিটারের কথা। পিটার, যে ছোট থাকতে সবার কাছে বুড়ি হতো, এমনকি নিজের বাবার কাছেও, কিন্তু বড় হয়ে গায়ের জোর পেয়ে সে এখন সবাইকে বুলি করে। এরপর আসে স্যামি প্রসঙ্গ, এক প্রতিভাবান হ্যাকার যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছিল অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে। যদিও তার কাছে টাকা কোনো সমস্যা ছিল না, তবুও স্যামি এসব করত শুধুমাত্র থ্রিল আর বিনোদনের জন্য। ডিন, যিনি অপরাধ জগতে একেবারে নতুন কিন্তু একজন দক্ষ ড্রাইভার। তার ড্রাইভিং দক্ষতার জন্যই সে এই দলে জায়গা পেয়েছে। জয়ীর এই বিশ্লেষণ শুনে দলের অন্য সদস্যরা বেশ বিস্মিত হয়। তখন ফ্র্যাঙ্ক বলে ওঠে, জয়ী, তুমি তো নিজেও একজন ড্রাগ আসক্ত ছিলে। আমার পুলিশি অভিজ্ঞতা সেটা বলে। তবে এখন তুমি অনেকটাই বদলে গেছো। ললিপপ মুখে দিয়ে তুমি নিজেকে নেশা থেকে দূরে রাখছো। এভাবে 6 জন অপরাধের পেছনের গল্প একে একে উন্মোচিত হয়। প্রত্যেকেরই আছে একটি ভিন্ন অতীত, একটি নিজস্ব পরিচয়। এর পরের দৃশ্যে দেখা যায় জয়ী চুপচাপ ঢুকে পড়ে সেই ঘরে,
যেখানে অ্যাবিগেইল বন্দী ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে অ্যাবিগেইলের চোখ থেকে বাঁধা কাপড় সরিয়ে দেয়। জয়ীকে দেখে প্রথমে ভয় পেয়ে যায় অ্যাবিগেইল, কিন্তু জয়ী নরম কণ্ঠে তাকে আশ্বস্ত করে সে কোনো ক্ষতি করবে না, বরং অন্য কাউকেও তার ক্ষতি করতে দেবে না। এই বিশ্বাসের জায়গা থেকে দুজনের মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে তারা একে অপরের জীবনের কথা বলা শুরু করে। জয়ী জানায় তার অ্যাবিগেলের বয়সী একটি ছেলে রয়েছে। অন্যদিকে অ্যাবিগেল জানায় যে তার বাবা আর আগের মতো তাকে আর ভালোবাসে না এবং তিনি একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি। এরপর যখন জয়ী ঘর থেকে বেরিয়ে আসছিল, তখন অ্যাবিগেল তাকে সতর্ক করে বলে আজ রাতটা খুব বিপজ্জনক হতে চলেছে, ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এই কথা শুনে জয়ীর মন খচখচ করে ওঠে। বিষয়টা তার কাছে অস্বাভাবিক বলে মনে হয়, তাই সে সাথে সাথে ফ্র্যাঙ্কের কাছে যায় এবং জানায় মেয়েটির বাবা একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি। তাদের নিশ্চিত হওয়া উচিত ঠিক কার মেয়েকে তারা অপহরণ করেছে। জয়ীর কথা শুনে ফ্র্যাঙ্ক সঙ্গে সঙ্গে একটি বন্দুক হাতে নিয়ে সে অ্যাবিগেইলের রুমে ঢুকে এবং তাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে তার বাবার নাম কি। কিছুক্ষণ চুপ থাকার পর অ্যাবিগেইল বলে ক্রিস্টোফ লাজার। এই নাম শুনে ফ্র্যাঙ্ক হতবাক হয়ে যায়। সে তখন দলের বাকি সদস্যদের জানায় যে তারা যাকে অপহরণ করেছে সে হলো অপরাধ জগতের কুখ্যাত ব্যক্তি ক্রিস্টোফ লাজারের মেয়ে। এই খবর শুনে দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রিস্টোফ লাজার ছিল অপরাধ জগতের এক ভয়াল নাম। অনেকেই তাকে আরবান লেজেন্ড বলেও অভিহিত করত। ফ্র্যাঙ্ক আরও একটি ভয়ঙ্কর ঘটনার কথা সবাইকে স্মরণ করিয়ে দেয়। একবার তারা লেজারের হয়ে কাজ করা 3 জন কর্মকর্তাকে ধরে 21 তলা একটি বিল্ডিংয়ে আটকে রাখে। যে বিল্ডিংয়ে সাধারণ মানুষের প্রবেশ ছিল এক প্রকার অসম্ভব। পুরো রাত ছিল নিস্তব্ধ, কোনো আওয়াজ পাওয়া যায়নি। কিন্তু সকালে সেই 3 জনের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যায়। লোকজন বিশ্বাস করে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডে লেজারের লোক ওয়াইল্ড এজের হাত আছে, যারা এখন যে কোনো সময় তাদের ওপর হামলা চালাতে পারে। এসব শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, শুধুমাত্র ডিন ছাড়া। সে এসব ঘটনাকে বানোয়াট গল্প বলে মনে করে। সে বিশ্বাসই করতে চায় না যে তারা এত বড় ভুল করে বসেছে। নেক্সট সিনে আমরা দেখি ডিন বেজমেন্টের দিকে চলে যায়, কিন্তু হঠাৎ করে কেউ তাকে টেনে নিয়ে আক্রমণ করে। ডিনের চিৎকার শুনে স্যামি কি হয়েছে তা চেক করতে যায়। গিয়ে দেখে ডিনের কাটা মুন্ডু নিচে পড়ে আছে। তা দেখে সে ভয়ে জোরে চিৎকার দেয়। এই ঘটনা দেখে টিমের সবাই মনে করে ওয়াইল্ড এজ হয়তো তাদের সবাইকে মারতে এসে গেছে। তখন রিকলসে জানিয়ে দেয় তার কোনো টাকা পয়সার দরকার নেই, সে শুধু এখান থেকে দ্রুত পালাতে চায়। তাই সে পিটারকে সঙ্গে নিয়ে বাড়িটির মেইন গেট ভাঙার চেষ্টা শুরু করে। ফলে বাড়িটির সিকিউরিটি সিস্টেম চালু হয়ে যায় এবং পুরো বাড়িটি স্টিলের ওয়াল দিয়ে ঘিরে যায়। এখন তাদের পক্ষে এই বাড়ি থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো অ্যাবিগেইলও তাদের সাথে একই বাড়িতে আটকা পড়ে আছে। তাই সবাই আরেকটু বেশি সতর্ক হয়ে যায়। আর জয়ী সরাসরি অ্যাবিগেইলের কাছে গিয়ে তাকে প্রশ্ন করে সে এই আক্রমণের ব্যাপারে কিছু জানে কিনা। অ্যাবিগেইল নিখুঁত অভিনয় করে মিথ্যা বলে আসলে ফ্র্যাঙ্ক তার বাবার লোক ওয়াইল্ড এজ, আর ফ্র্যাঙ্ক তাকে কাউকে এই তথ্য জানাতে নিষেধ করেছিল। এই কথা শুনে জয়ী দ্রুত রিকলসকে এই ব্যাপারটা জানাতে চায়, কিন্তু রিকলসকে সে মৃত অবস্থায় পায়। জয়ী দেখে রিকলসের মুখ থেকে সারা শরীর কেউ কিছু একটা খুব হিংস্রভাবে খুবলে নিয়েছে। এটা দেখে জয়ী সঙ্গে সঙ্গে সবার সামনে ফ্র্যাঙ্কের দিকে গান পয়েন্ট করে এবং তাকে আসল সত্যটা বলতে বলে। তখন ফ্র্যাঙ্কও জয়ীর দিকে গান পয়েন্ট করে বলে সে এইগুলোর সাথে জড়িত না, অ্যাবিগেইল তাদের সবাইকে বোকা বানাচ্ছে। যদিও তার কথা কেউ বিশ্বাস করে না। পরিস্থিতি এভাবে উত্তেজিত হয়ে গেলে সে পিটারকে বলে অ্যাবিগেইলকে মারধর করে তার থেকে সত্যটা বের করে আনতে, কিন্তু জয়ী বাধা দিয়ে পিটারকে থামায়। এভাবে তর্ক বিতর্ক চলতে চলতে সবাই অ্যাবিগেইলের রুমে এসে জড়ো হয়। তাদের এই ঝগড়ার মাঝে অ্যাবিগেইল কৌশলে নিজেকে মুক্ত করে এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের রূপ নেয়। বিষয়টা বুঝতে পেরে ফ্র্যাঙ্ক অ্যাবিগেইলের উপর গুলি চালিয়ে দেয়। যদিও অ্যাবিগেইল কিছু দূরে গিয়ে ছিটকে পড়ে, কিন্তু সাথে সাথে অ্যাবিগেইল উঠে পড়ে এবং নিজেকে হিল করে ফেলে। এই ফাঁকে ফ্র্যাঙ্ক আর জয়ী বাকিদের নিয়ে বাইরে চলে আসে আর অ্যাবিগেইলকে তার রুমে লক করে ফেলে।
অবশেষে তারা বুঝতে পারে অ্যাবিগেইল আর তার বাবা আসলে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার, আর ওয়াইল্ড এজ নামে কেউ আসলেই নেই। যেসব খুন হয় সবই অ্যাবিগেইল করেছে। তাই ফ্র্যাঙ্ক আর বাকিরা গার্লিক, ক্রস আর ধারালো কাঠের লাঠি নিয়ে অ্যাবিগেইলকে মারার চেষ্টা করার পরিকল্পনা করে। কিন্তু জয়ী তাদের সঙ্গে যায় না, কারণ সে মনে করে অ্যাবিগেইলকে সরাসরি মারার চেয়ে তার সঙ্গে একটা চুক্তি করে চুপচাপ পালানো ভালো। এরপর তারা যখন অ্যাবিগেইলকে মারতে যায়, সেখানে তারা অ্যাবিগেইলকে ডিনের ডেড বডি নিয়ে আনন্দে নাচতে দেখে, যা দেখে তারা পুরো শকড হয়ে যায়। তারপরও সবাই মিলে অ্যাবিগেইলকে আক্রমণ করে, কিন্তু গার্লিক বা ক্রস কোনো কাজে আসে না, বরং অ্যাবিগেইল তাদের উপর আক্রমণ চালায়। পিটারকে বুকে এবং ফ্র্যাঙ্কের পায়ে ছুরি মারে। তারা তিনজন কোনোভাবে সেখান থেকে প্রাণ ফিরে অন্য রুমে চলে আসে। সেখানে জয়ী তাদের ফার্স্ট এড দেয় আর বলে অ্যাবিগেইলের উপর সেই বিশেষ ইনজেকশন আবার দিতে হবে, যা আগেও তার উপর কাজ করেছে। তাই তারা আবার অ্যাবিগেইলকে আক্রমণ করে, যদিও অ্যাবিগেইলের সাথে কোনোভাবে পেরে উঠছিল না। শেষ পর্যন্ত পিটার ইনজেকশন দিতে সক্ষম হয়, কিন্তু ওই সময় অ্যাবিগেইল স্যামিকে কামড়ে দেয়, যার জন্য সবাই ভয় পায় স্যামিও হয়তো ভ্যাম্পায়ার হয়ে যেতে পারে। এরপর অ্যাবিগেইলে যখন হুঁশ ফিরে আসে, সে দেখে সে একটি এলিভেটরের মাঝে আটকে আছে। সেখানে তাকে লক করে ফেলা হয়েছে। সেখানে টিমের সবাই অ্যাবিগেইলের কাছে জানতে পারে যে ল্যাম্বার আসলে তার জন্যই কাজ করে, আর তার কথাতেই ল্যাম্বার অ্যাবিগেইলকে কিডন্যাপ করে সে এখানে নিয়ে আসার জন্য 6 জনের টিমকে কন্ট্রাক্ট দিয়েছিল। অ্যাবিগেইল বলে যে সে দেখতে ছোট হলেও আসলে সে বহু বছর ধরে এক্সিস্ট করছে। অ্যাবিগেইলের জন্যই তাদেরকে এই মৃত্যু খেলায় এনেছে, এবং সে এটাও জানিয়ে দেয় অতীতে তারা কিভাবে তার বাবার ক্ষতি করেছিল, এবং তাদের আসল নামগুলো বলে দেয়, এবং এটাও বলে দেয় অ্যাবিগেইল তার বাবার পক্ষ থেকে তাদের উপর বদলা নিচ্ছিল। কথাগুলো শুনে জয়ী অ্যাবিগেইলকে বলে, আমি জানি তোমার বাবা তোমাকে আগের মতো ভালোবাসে না, তাই তাকে খুশি করার জন্য তুমি যাই করো না কেন, তবু তোমার বাবা তোমাকে আর আগের মতো ভালোবাসবে না। এরপর তারা সবাই সেখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে চলে যায়, আর ফ্র্যাঙ্ককে বলে সে যেন অ্যাবিগেইলের উপর নজর রাখে। এরপর ফ্র্যাঙ্ককে একা পেয়ে অ্যাবিগেইল তাকে অফার করে ফ্র্যাঙ্ক যেন অ্যাবিগেইলকে মুক্ত করে দেয়, পরিবর্তে সে তাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দেবে, এবং ছাড়া পেয়ে গেলে সে তাকে কিছুই করবে না এবং বাকি 3 জনকে মেরে ফেলবে। ফ্র্যাঙ্ক অ্যাবিগেইলের প্রস্তাবে রাজি হয় এবং তার থেকে বের হওয়ার রাস্তাটা জেনে নেয়। সেটি হলো লাইব্রেরি থেকে একটি বই সরালে গোপন দরজা খুলে যাবে। কিন্তু রাস্তা জানার পরেও ফ্র্যাঙ্ক অ্যাবিগেইলকে মুক্ত করতে অস্বীকার করে। আসলে সে এখানে অ্যাবিগেইলের সাথে একটু চালাকি করতে চেয়েছিল, আর তখনই অ্যাবিগেইল কেজটা ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। সে চাইলে আগে সেখান থেকে বের হতে পারত, কিন্তু ভ্যাম্পায়াররা তাদের শিকারের সাথে খেলতে পছন্দ করে। শিকারীকে ইমোশনাল ট্রমায় ফেলে দেয়, এতে করে ভ্যাম্পায়ারদের আনন্দ লাগে। এজন্য সে এতক্ষণ বন্দি থাকার নাটক করছিল। আসলে সে তাদের মেন্টাল টর্চার করছিল। কেস থেকে বের হয়ে সে ফ্র্যাঙ্ককে মারতে যাচ্ছিল, আর তখনই জয়ী সেখানে দৌড়ে আসে আর সে জায়গার জানালাটা ভেঙে ফেলে। জানালার আলো অ্যাবিগেইলের হাতে পড়ে, সঙ্গে সঙ্গে তার হাত বিস্ফোরণের মতো জ্বলে ওঠে, যার মানে এই মুভিতে সূর্যালোক ছিল ভ্যাম্পায়ারের সবচেয়ে বড় দুর্বলতা। এরপর টিমের 4 জন এমন একটি স্থানে চলে যায় যেখানে সরাসরি সানলাইট পড়ছিল, আর অ্যাবিগেইল দূরে সানলাইট থেকে আড়ালে গিয়ে নিজেকে হিল করে নিচ্ছিল। এর ফলে কিছু সময়ের জন্য টিমের সবাই অ্যাবিগেইল থেকে নিরাপদ ছিল। তবে সানলাইট তো আর সবসময় থাকবে না, তাই বাঁচার জন্য তাদের ম্যানশন থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতেই হবে। তাই তারা 2টি দলে ভাগ হয়ে ম্যানশন ঘুরতে থাকে পথ খোঁজার জন্য। এই সময় স্যামি আর পিটার একসঙ্গে ছিল এক দলে, যেখানে দেখা যায় অ্যাবিগেইল দূর থেকে স্যামির মাইন্ড কন্ট্রোল করছিল, কারণ আগে অ্যাবিগেইল স্যামিকে কামড় দিয়েছিল, যার ফলে স্যামি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে তার কন্ট্রোলে চলে আসে। স্যামি তখন পিটারকে আক্রমণ করে এবং মেরে ফেলে। এরপর সে বাকিদের আক্রমণ করতে গেলে জয়ী দ্রুত একটি টি ট্রে ব্যবহার করে সানলাইট প্রতিফলন করে স্যামির উপর ফেলে দেয়। এর ফলে স্যামির ভ্যাম্পায়ার শরীর বিস্ফোরিত হয়ে যায়। অবশেষে শুধু জয়ী আর ফ্র্যাঙ্কি বেঁচে থাকে।
ঠিক তখনই লাইব্রেরির এক কোণে গোপন একটি দরজা খুলে যায় আর তারা দুজনে সেখানে প্রবেশ করে। তারা সেখানে পৌঁছে বাড়ির কন্ট্রোল রুম দেখতে পায়, যা ল্যাম্বার্ট নিয়ন্ত্রণ করছিল। তখন তারা ল্যাম্বার্টকে বন্দুক তাক করে শ্যুট করার জন্য এগোতে যায়, কিন্তু তাদের বিস্ময় ঘটে যখন জানতে পারে ল্যাম্বার্টও একজন ভ্যাম্পায়ার। ল্যাম্বার্ট তাদের জানায় যে 2 বছর আগে তাকে ভ্যাম্পায়ারে রূপান্তর করা হয়েছিল এবং তখন থেকেই সে অ্যাবিগেলের পক্ষে কাজ করছে, কিন্তু এখন সে আর এই কাজ চালিয়ে যেতে চায় না। এরপর ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে একটি প্রস্তাব দেয়। সে ফ্র্যাঙ্ককে নিজে ভ্যাম্পায়ারে রূপান্তর করবে। তারপর অ্যাবিগেল ও ক্রিস্টোফ ল্যাজারকে মেরে ফেলে তারা দুজন মিলে ল্যাজারের সাম্রাজ্য শাসন করবে। ফ্র্যাঙ্ক এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ল্যাম্বার্ট প্রথমে ফ্র্যাঙ্ককে কামড় দেয় এবং তার রক্ত পান করে ফ্র্যাঙ্ককে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে। ভ্যাম্পায়ার হওয়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্ক দ্রুত একটি ধারালো কাঠের স্টিক নিয়ে ল্যাম্বার্টের বুকে ঢুকিয়ে দেয়, যার ফলে ল্যাম্বার্ট ব্রাস্ট হয়ে মৃত্যুবরণ করে। ভ্যাম্পায়ার হওয়ার পর ফ্র্যাঙ্কের শরীরে অনেক শক্তি চলে আসে এবং সব ক্ষত ঠিক হয়ে যায়। এতে তার আসল ইভিল সাইড প্রকাশ পায়, যে আসলে একাই সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। তারপর যখন ফ্র্যাঙ্ক জয়ীকে মারতে যায় তখন অ্যাবিগেল সেখানে চলে আসে এবং ফ্র্যাঙ্কের সাথে তার ফাইট শুরু হয়ে যায়। কিন্তু ফ্র্যাঙ্কের বড় শারীরিক গঠনের জন্য অ্যাবিগেল তার সাথে পেরে উঠছিল না। এই সুযোগে জয়ী অন্য একটি রুমে গিয়ে শেষবারের মতো তার ছেলেকে কল করে, কিন্তু কলটি ভয়েস মেসেজে চলে যাওয়ায় সে গভীরভাবে ভেঙে পড়ে। ফ্র্যাঙ্ক তখন অ্যাবিগেলকে ফেলে এসে জয়ীকে আক্রমণ করে, কিন্তু মেরে ফেলে না, কারণ অন্য ভ্যাম্পায়ারদের মতো সেও শিকার নিয়ে খেলতে ভালোবাসে। তখন সেখানে অ্যাবিগেল চলে আসে এবং সারপ্রাইজিংলি জয়ীর সঙ্গে হাত মেলায়, যেন তারা দুজন মিলে ফ্র্যাঙ্ককে মেরে ফেলতে পারে, যদিও তারা ফ্র্যাঙ্কের সাথে পেরে উঠছিল না। তখন ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে কামড় দিয়ে তার ব্লাড ড্রেইন করে শক্তি কমিয়ে নেওয়ার চেষ্টা করে আর জয়ীকে কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। তখন ফ্র্যাঙ্ক জয়ীকে তার কন্ট্রোল করে অ্যাবিগেলকে মারতে বলে, কিন্তু জয়ী ফ্র্যাঙ্ককেই অ্যাট্যাক করে। তখন সে জয়ীকে ছিটকে ফেলে দেয়, আর তখন অ্যাবিগেল তাকে জাপটে ধরে উডেন স্টিক তার বুকে ঢুকিয়ে দেয় আর বলে ভ্যাম্পায়ার বানিয়ে কন্ট্রোল করতে ভ্যাম্পায়ারদের অনেক সময় লাগে। যেহেতু সে কিছুক্ষণ আগে পরিণত হওয়া ভ্যাম্পায়ার, তাই সে এটা এখনই করতে পারবে না। তারপর অ্যাবিগেল আর জয়ী একসঙ্গে লাঠিটি ফ্র্যাঙ্কের বুকে ঢুকিয়ে দেয়, ফলে ফ্র্যাঙ্ক ব্লাস্ট হয়ে মারা যায়। যেহেতু অ্যাবিগেল জয়ীকে প্রমিস করেছিল, তাই সে জয়ীকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। জয়ী যখন সেখান থেকে চলে যেতে নেয় তখনই অ্যাবিগেলের বাবা ক্রিস্টোফ ল্যাজার সেখানে চলে আসে আর জয়ীকে আটকে মেরে ফেলতে চায়। আর তখন ফাইনালি অ্যাবিগেল তার বাবাকে বাধা দিতে সামনে এসে দাঁড়ায় এবং বলে যে যেহেতু অ্যাবিগেলকে জয়ী বাঁচিয়েছে, তাই তার সম্পূর্ণ অধিকার আছে বেঁচে থাকার। অ্যাবিগেলের কথায় ল্যাজার শান্ত হয় এবং তার ডিনার টাইম হওয়ার আগেই সেই মেনশন থেকে চলে যেতে বলে। অবশেষে জয়ী সেখান থেকে নিরাপদে ফিরে আসে। শেষ দৃশ্যে দেখা যায় সে একটি ভ্যানে বসে ললিপপ খেতে খেতে শান্তভাবে পথ চলেছে মুক্তি আর নতুন জীবনের প্রত্যাশা নিয়ে। মুভিটি আমার কাছে দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও অসাধারণ ও মনোমুগ্ধকর গল্প নিয়ে ফিরে আসব নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।